আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ। আজকে আমি আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েনের ইতিহাস নিয়ে। প্রথম পর্বে ব্লকচেন নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি। এবারের পর্বে থাকছে প্রতিভাধর উদ্ভাবিত প্রযুক্তিতে লেনদেনের মাধ্যমে ইতিহাসে ব্যবহৃত ডিজিটাল কারেন্সির ইতিহাস নিয়ে। ডিজিটাল কারেন্সি মূলত ইন্টারনেট নির্ভর কারেন্সি, যা ফিয়াট মানি থেকে ভিন্ন ও যার বাস্তবতার কোনো সদৃশ্যতা নেই। এই শুধু দুটি পক্ষের মধ্যে অনলাইনে যোগাযোগের মাধ্যমে আদান প্রদান করা হয়। তা সত্ত্বেও ডিজিটাল কারেন্সি বা ফিয়াট কারেন্সির মতো একই সাদৃশ্যপূর্ণ কাজ করে। এই ডিজিটাল কারেন্সিকে ডিজিটাল মানি বা ইলেকট্রনিক কারেন্সিও বলা হয়, যার অন্যতম বড় সুবিধা হলো তাৎক্ষণিক লেনদেন ও দ্রুত সময়ের মালিকানা সীমানাবিহীন হস্তক্ষেপ। ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সিকে ডিজিটাল কারেন্সির প্রধান দুটি উপসেট হিসেবে বিভক্ত করা যায়। ডিজিটাল সম্পদ হিসেবে বিবেচ্য এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আজকের এই পর্ব। প্রযুক্তি নিয়ে মানুষের এখন পর্যন্ত সবথেকে বড় যে অভিযোগ বিদ্যমান তা হলো অবিশ্বাস। মানুষ এখন মানুষকে বিশ্বাস করে ইন্টারনেট প্রযুক্তির ক্ষমতাকে বিবেকভূত করে এবং বরং তা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছে ক্ষমতা নিয়ন্ত্রণের শক্ত হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফেসবুকের ফাউন্ডার মার্ক জাকারবার্গ তার একটি লেখায় এই ক্ষমতা কেন্দ্রীকরণের বিপরীতমুখী ধারার কথা বলেছেন। দুর্বোধ্য সংকেতে রূপান্তর করে পাঠানো হয় যাতে কোনো পাঠকদ্বারাই এটি করতে না পারে। ক্রিপ্টোগ্রাফির ব্যবহার কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ থেকে ব্যবস্থা থেকে ক্ষমতাকে পুনরায় জনগণের হাতে ফিরিয়ে দিচ্ছে। এই ক্ষমতা কেন্দ্রীকরণের রিটার্ন হাতিয়ার ব্লকচেন প্রযুক্তি, যার ইঞ্জিন হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিতে ক্রিপ্টোগ্রাফির ব্যবহার অনলাইনে বিনিময়ের মাধ্যম হিসেবে সৃষ্ট ডিসেন্ট্রালাইজড ডিজিটাল সম্পদ ক্রিপ্টোকারেন্সির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ক্রিপ্টোগ্রাফির ব্যবহার একই সঙ্গে লেনদেনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত কারেন্সি সৃষ্টির ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করে। কীভাবে ক্রিপ্টোগ্রাফি এই কাজটি করছে তা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ক্রিপ্টোগ্রাফি মূলত কী। মনে করুন মিস্টার আর্ক এবং মিস্টার মিঠু পরস্পর বন্ধু। মিস্টার আর্ক মিঠুর সাথে গোপনীয় কিছু তথ্য শেয়ার করতে চান যা মিতুল জানতে চাচ্ছেন, কিন্তু তিনি জানতে পারলে দুই বন্ধুর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। মিস্টার আর্ক আবার তার বন্ধু মিঠু থেকে অনেক দূরে থাকেন। তাকে গোপনীয়ভাবে তথ্যটা যে কোনো মাধ্যমে সেটা নিরাপত্তা ব্যবস্থা নিখুঁত না। মিস্টার মিতুল চাইলে গোপন তথ্য হাতিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মিস্টার অর্ক তার তথ্যগুলো কাগজে লিখে একটি গোপন মন্ত্র পড়ে ফু দিতেই সেটি অপাঠযোগ্য হয়ে গেল। এটাকে আপনি এনক্রিপশন এর সাথে তুলনা করতে পারেন। কাজটা এখন এনক্রিপ্টেড হয়ে গেল। এটাকে পাঠযোগ্য করার জন্য আরেকটি মন্ত্র আছে যা একমাত্র তার বন্ধু মিঠুই জানে। ওই মন্ত্র ছাড়া অন্য কারোর পক্ষে কাগজ লেখা বা পড়া সম্ভব না। অথবা মিস্টার আর্ক ওই কাগজটি একটা বক্সে ভরে তালা মেরে মিস্টার মিঠুকে পাঠিয়ে দিলেন। এই তালাটাকে আপনি পাসওয়ার্ড ভাবতে পারেন, যা ভেঙে ফেলা সম্ভব, কিন্তু এই তালা ভেঙে কাগজটা বের করে আনতে পারলেও সেটা অপাঠযোগ্যই থেকে যাচ্ছে। মিস্টার মিঠু যখন বক্সের তালা খুলে নিজের মন্ত্র পড়ে ফু দিবেন, তখন কাগজের লেখাটি আবার পাঠযোগ্য হয়ে গেল। এটাকে আপনি বলতে পারেন ডিক্রিপশন। এখানে মাঝে মাঝে পথে যদি মিস্টার মিতুল বক্সটাকে কোনোভাবে হারিয়ে নেন, তিনি ভিতরের লেখা পড়তে পারতেন না, কারণ এনক্রিপ্টেড কাগজ পাবেন মাত্র এটা অপাঠ্যযোগ্য। এটাকে এনক্রিপশনের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হলো। আর এই পুরো ব্যাপারটিকে আপনি ক্রিপ্টোগ্রাফি বলতে পারেন। মূলত ক্রিপ্টোগ্রাফি ব্যাপারটা এত অল্প কথায় বোঝানো সম্ভব না। পরবর্তীতে এ বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। যখন থেকে আমরা তথ্যকে নিরাপদ করতে সাইবার ব্যবহার করতে শুরু করি, তখন থেকেই ক্রিপ্টোগ্রাফির ব্যবহার শুরু হয়। সাইবার প্রেরিত তথ্যগুলো এমনভাবে সংক্ষেপে রূপান্তর করে যে আনঅথরাইজড কোনো ব্যক্তি বা কাছে এটা দুর্বোধ্য হয়ে যাবে। কোনো সংকেত ছাড়া আর কিছুই না, যেটা ভাষা তার অজানা। তথ্যের গোপনীয়তার ক্ষেত্রে ক্রিপ্টোগ্রাফির ব্যবহার ইতিহাস হাজার বছরের পুরনো। এখন তা প্রযুক্তির বিশ্বের ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ ব্যাপার। ভার্চুয়াল কারেন্সির নিরাপত্তার জন্য এই ক্রিপ্টোগ্রাফির ব্যবহার করার কারণেই নাম মূলত ক্রিপ্টোকারেন্সি। ভার্চুয়াল কারেন্সি হিসেবে সর্বপ্রথম ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, যেটার প্রচলন শুরু হয় 2009 সালে। আপনি যদি ইন্টারনেটে একটি দেশ হিসেবে বিবেচনা করেন, সেই দেশের কারেন্সি হবে বিটকয়েন। বিটকয়েনের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক।
1998 থেকে 2009 বিটকয়েনের পূর্বযুগ। যদিও 2009 সালে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি হিসেবে বিটকয়েনের প্রচলন শুরু হয়, কিন্তু তারও বহু পূর্বে 1998 সালে ওয়েডাই ডিস্ট্রিবিউটেড ক্যাশ সিস্টেম হিসেবে বেমানি প্রচলন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় কিছুকাল পর নিক সাজাবো নামে এক কম্পিউটার সায়েন্টিস্ট ক্রিপ্টোগ্রাফার বিটগোল্ডের প্রচলন করেছিলেন, যা ছিল ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। এই লিস্টে হলে পরে ফেনি নামের একজন কম্পিউটার বিজ্ঞানী যুক্ত হয়েছিল। 2009 সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে একজন ডেভেলপার বিটকয়েনকে প্রথম ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি হিসেবে সর্বসাধারণের জন্য প্রচলন করেন। 2010 সালে বিটকয়েনের বিনিময় মাধ্যম হিসেবে সর্বপ্রথম গ্রহণ। বিনিময়ের মাধ্যম হিসেবে ডিজিটাল মাধ্যম হিসেবে প্রচলনের পর বিটকয়েনের 2010 সালের পূর্ব পর্যন্ত মনিটারি ভ্যালু নির্ধারণ করতে না পারায় বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার শুরু হয়নি, কারণ এটা পূর্বে কখনো আদান প্রদান করা হয়নি, শুধুমাত্র মাইনিং করে তৈরি করা হয়েছে। 2010 সালে লাসলো হ্যানজে নামে এক ডেভেলপার 10,000 বিটকয়েন দিয়ে আরেকজন বিটকয়েনে আগ্রহী ব্যক্তির থেকে 2টি পাপা জোনস পিৎজা কিনেন, যেটাকে এখন পর্যন্ত রিয়েল ওয়ার্ল্ডে প্রথম বিটকয়েনের ট্রানজ্যাকশন হিসেবে ধরা হয়, যার বর্তমান মূল্য 100 মিলিয়ন ইউএস ডলারের অধিক। টাকায় তা প্রায় 800 কোটি টাকার সমপরিমাণ হবে। মূল্যবান প্রায় 6 মাস আগের বিটকয়েনের মূল্যমান হিসেবে ধরা হয়েছে, যা এর দ্বিগুণের চাইতে বেশি। 2011 সালে বিকল্প ক্রিপ্টোকারেন্সি হিসেবে বিটকয়েনের জনপ্রিয়তা ও ব্যবহার বাড়তে থাকলে 2011 সালের দিকে প্রথম ক্রিপ্টোকারেন্সি হিসেবে বাজারে নেইম কয়েন এবং লাইট কয়েন আসে, যেগুলো অধিকাংশ ছিল বিটকয়েনের উন্নয়নের পাশাপাশি আরও কিছু সুবিধা যোগ করা। ক্রমান্বয়ে একটির পর আরেকটি করে ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবন হতে চলে। বিটকয়েনের পর সর্বাধিক ব্যবহৃত বাকি কিছু কারেন্সির মধ্যে রয়েছে রিপল, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ, কার্ডানো, লাইটকয়েন নামে অন্তর্ভুক্ত। 2013 সালে বিটকয়েনের মূল্য ধস। বিটকয়েনের চাহিদা ও ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু 2013 সালের এপ্রিল মাসে বিটকয়েনের দাম মারাত্মকভাবে হ্রাস পায়। $233 থেকে $66 নেমে গিয়ে তখন 2013 সালে পূর্ব পর্যন্ত কারেন্সির ভ্যালু $30 উপর অতিক্রম করতে পারেনি। অতিমাত্রায় মিডিয়া কভারেজ এই ভ্যালুকে $200 উপরে নিয়ে যায়, যা পরে অতিমাত্রায় কমে যায়। পুনরায় নভেম্বরে দাম বেড়ে $1150 পৌঁছায়, যা আবার ডিসেম্বরের মধ্যে $500 থেকে নেমে যায়। 1 বছরের বেশি সময় লাগে এই ক্ষতিটিকে কাটিয়ে $1000 পৌঁছাতে। 2014 বিপর্যয়। বিটকয়েন কেলেঙ্কারির পূর্ব পর্যন্ত মাউন্ট গোক্স ছিলেন সর্ববৃহৎ বিটকয়েন এক্সচেঞ্জ কোম্পানি। এই বৃহৎ কোম্পানি মাউন্ট গোক্স 2014 ফেব্রুয়ারি নিজেদের দেউলিয়া ঘোষণা করে এই মর্মে যে তাদের 7,50,000 বিটকয়েন চুরি গিয়েছে, যার তখনকার মূল্য ছিল $4,73 মিলিয়ন, প্রায় $3,878 কোটি টাকার বেশি, এবং বর্তমান মূল্য দাঁড়ায় প্রায় $11 বিলিয়ন। তা ছিল এ পর্যন্ত মোট বিটকয়েনের 7%। এই ঘটনা বিটকয়েনের নিরাপত্তা নিয়ে সন্দেহ জন্ম নেয় এবং এই সংকট বিটকয়েনের মূল্য নামিয়ে আনে। আসলে কী ঘটেছিল সেই সত্যতা প্রমাণের জন্য তদন্ত এখনও চলছে। 2015 থেকে বর্তমান। বিটকয়েনের পর ক্রিপ্টোকারেন্সি হিসেবে ইথেরিয়ামের জনপ্রিয়তা বাড়তে থাকে। স্মার্ট কাউন্ট ডিজিটাল যুক্তি, যেখানে থার্ড পার্টি ছাড়া সরাসরি কারেন্সি লেনদেন করা যায়। নির্ভর এই ডিজিটাল কারেন্সি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে আরও সহজ করে তোলে এবং একই সাথে কিনা বিটকয়েন থেকে দ্রুততার সাথে লেনদেন রেকর্ড করে। প্রথমবারের মতো ইথেরিয়ামের মধ্যে দিয়ে ইনিশিয়াল কয়েন অফারিংয়ের প্রচলন শুরু হয়, যেটা মূলত মূলধন যোগান এবং প্ল্যাটফর্ম যেখানে কেনাবেচার মতো ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার সুযোগ বিনিয়োগকারীরা পেয়ে থাকেন। এমনকি মাইক্রোসফটের জেডি মর্গান সহ প্রায় 200টির মতো মাল্টিন্যাশনাল কোম্পানির সমর্থন আদায় করেছে, যার কিনা এন্টারপ্রাইজ ইথেরিয়াম অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার বাইরে গ্লোবাল পেমেন্ট হিসেবেও লাইট কয়েনের ব্যবহার শুরু হয়। মনোরো নামে অপর একটি ক্রিপ্টোকারেন্সি প্রচলন শুরু হয়, যার একটি বিশেষ বৈশিষ্ট্য হল রিং সিগনেচার, যা কিনা লেনদেনকে সম্পূর্ণভাবে আনট্রেসেবল করে দেয়, যা ড্যাশ কয়েনের মাধ্যমে তৎক্ষণাৎ লেনদেনের নিশ্চয়তা দিচ্ছে। বিটকয়েন প্রথম ক্রিপ্টোকারেন্সি হিসেবে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়ে এসেছে। এটার বড় সংখ্যক বিশ্বস্ত ব্যবহারকারীর মধ্যে রয়েছে, যার কারণে পরবর্তীতে
বিটকয়েন ব্যবহারের জায়গা ক্রমশ বৃদ্ধি এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়তা করে। এটি ধীরে ধীরে বৃদ্ধি পায়, যার প্রতিফলন দেখা যাচ্ছে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেমের জন্মগত ফিয়াট কারেন্সির ব্যবহার 2017 সালের শেষের দিকে এসে এক পর্যায়ে বিটকয়েন সহ সব ক্রিপ্টোকারেন্সির 11 বিলিয়ন ডলার ছিল, তা বেড়ে 300 বিলিয়নের কাছাকাছি চলে যায় 2018 শুরুর দিকে। বর্তমানে যার বাজার মূলধন 250 বিলিয়নের কাছাকাছি পার হয়। বিটকয়েনের মূল্য প্রায় 14,000 ডলারের উপরে নিচে ওঠানামা করছে। ব্লকচেন নেটওয়ার্কের উপরে বেশি ব্যবহৃত কারেন্সি বিটকয়েন। 2018 সালের জানুয়ারি পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির সংখ্যা 1384 ছাড়িয়ে গিয়েছে এবং তা ক্রমশ বাড়ছে। ক্রিপ্টোকারেন্সি যেখানে বর্তমান বাজওয়ার্ডে পরিণত হয়েছে, প্রতিনিয়ত আলোচনা এবং সমালোচনা চলছে, যেখানে কেউ এটাকে ভবিষ্যৎ কারেন্সি হিসেবে আখ্যায়িত করছে, আবার কেউ বলছে এটা অর্থনৈতিক ক্ষেত্রে সাময়িক আর্থিক কেলেঙ্কারি ছাড়া কিছুই নয়। ভবিষ্যৎ অর্থনীতির গতি পরিস্থিতি বলে দেবে পৃথিবীর ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি কী হতে চলেছে। অর্থনৈতিক বিত্তমান কাঠামো, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সরকার, আর্থিক কেন্দ্রীয় ব্যাংক সবকিছুই ভবিষ্যৎ পৃথিবীকে ব্লকচেইন রেভলিউশনে পরিবর্তিত হতে যাচ্ছে নাকি কেন্দ্রীভূত কাঠামো ব্যবস্থা ভেঙে তা বিকেন্দ্রীকরণের দিকে যাচ্ছে, তার সময় বলে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভালো কোয়ালিটির ভিডিও আনার চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।